আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই সহজ একটা অধ্যায়ের র্যাপিড রিভিউ করবো, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। যদিও তোমরা বলতেছিলে যে ভাই ভৌত আলোক বিজ্ঞানটা একটু দেন, কারণ এখানে কিছু সূত্র আছে যেগুলো তোমরা অনেক বেশি প্যাচ লাগাই ফেলো। তো আমি খুবই সহজভাবে তোমাদের সূত্রগুলো পড়াই দিব আজকে। তো বেশি কথা না বলে আজকে আমাদের খুবই সহজ একটা অধ্যায়, ছোট একটা অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, সেটা শুরু করি। তো তোমরা দেখো যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। দুইটা জায়গা মাস্ট পড়বা। একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে চার্টটা আছে সেটা ট্রিক্স সহকারে পড়াই দিব আজকে, একদম সহজে সব মনে থাকবে। 2 নাম্বার হচ্ছে ব্যতিচারবর্তন সমবর্তন, এই বিষয়গুলো কি, এদের বৈশিষ্ট্য কি। ওকে, সো মানে বেসিক যে কথাবার্তা এখানে লেখা আছে অলরেডি, মাইন্ড ম্যাপটা দেওয়া আছে যে কিভাবে তুমি আসলে আমরা এই অধ্যায়টা আসলে আজকে প্রসিড করব। প্রথম কথা হচ্ছে বিজ্ঞানী ও আবিষ্কার। এই চ্যাপ্টারে অনেকগুলো বিজ্ঞানী আছে, তাদের আবিষ্কার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি সবগুলো একসাথে এখানে করে দিছি। হাইগেন তরঙ্গ তত্ত্ব করছে। আরেকটা জিনিস যেটা তোমরা ভুল করো, সমবর্তন কে করছে, ঠিক আছে? সমবর্তন আবিষ্কার করছে হচ্ছে হাইগেন। ওকে, বাট সমবর্তন এই যে ক্রিয়াটা, এটা ব্যাখ্যা করা যায় কার সাহায্যে? তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে, যেটা আবিষ্কার করছে ম্যাক্সওয়েল। সো সমবর্তন কিন্তু ম্যাক্সওয়েল আবিষ্কার করেনি, মাথায় রেখো এটা। নিউটনের আছে হচ্ছে কণিকা তত্ত্ব, আলোর কণিকা তত্ত্ব, এটা আলোর তরঙ্গ তত্ত্ব। ম্যাক্সওয়েল হচ্ছে আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং সরণ প্রবাহ। একটা এক্সপেরিমেন্ট করছিল ম্যাক্সওয়েল। ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করছে। টমাস ইয়াং ব্যতিচার আবিষ্কার করছে এবং ম্যালাস সমতল সমবর্তিত আলো এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে বা এই বিষয়টা উনি দেখাইছে। আর ফ্যারাডে ফ্যারাডে ক্রিয়া দেখাইছে। ওকে, তো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অন্যান্য যে তড়িৎ ক্ষেত্রের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো জাস্ট নাম মনে রাখো, ফ্যারাডে ক্রিয়া, ফ্যারাডে। আর এই বিষয়গুলো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো বলো তো? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এইটা, এই যে এই মাঝখানের যেগুলো দিছি সেটা, উপরের এই যে এই লাস্টের দুইটা কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কি, যে তরঙ্গে তড়িৎ ক্ষেত্রও থাকে, চৌম্বক ক্ষেত্রও থাকে। যেমন দেখো একটা নীল একটা তরঙ্গ আছে, ওকে, এটা তড়িৎ ক্ষেত্র। আর দেখো লাল একটা আছে, এটা কি, চৌম্বক ক্ষেত্র। এবং যখন এই তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র একসাথে হয়, তখন তারা কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে। এই জন্যই তড়িৎ প্লাস তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র মিলে যে তরঙ্গটা আছে সেটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা মাধ্যম ছাড়া চলাচল করতে পারে। আগে মনে করা হতো আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা ইথার মাধ্যমে চলাচল করে, বাট না, কোনো ইথার মাধ্যমের প্রয়োজন পড়ে না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে, সে তার মাধ্যম নিজে নিজেই তৈরি করে ফেলতে পারে। ওকে, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র, দেখো চৌম্বক ক্ষেত্র এই দিকে আর তড়িৎ ক্ষেত্র এই দিকে, দেখো একে অপরের সাথে লম্ব। তুমি একটু এখানে খেয়াল করো যে এইটা এইদিকে আছে আর এটা আরেকটা এদিকে, সো একটা আরেকটার সাথে কি আছে, লম্ব অবস্থায় আছে, দেন শক্তিটা সামনের দিকে যাচ্ছে। ভালো কথা। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে? c সমান 1/√εo ইনটু মিউ নট। এপসাইলন নট কি? তড়িৎ ভেদ্যতা, স্থির তড়িতে পড়ছি। মিউ নট কি? প্রবেশ্যতা। তো তুমি জানো শূন্য মাধ্যমে এপসাইলন নটের মান কত? 8.85 10⁻12। আর মিউ নটের মান কত? 4π10⁻7। এটাও তুমি অলরেডি অধ্যায় 2 আর অধ্যায় 4 পড়ে আসছো। আচ্ছা, এরপর এটা আলোর বেগ। আলোর বেগের আরেকটা আমরা বলি সূত্র আছে, সেটা ই নট বাই বি নট। আচ্ছা, ই নট কি ভাই? ই নট মনে করো এই যে আমার, যদি আমি ধরি যে আমার কাছে কি আছে, আমার কাছে তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের যে বিস্তারটা, সেই বিস্তারটা ই নট। আর বি নট কি হবে? মনে করো এটা আমার চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ, তাহলে এর যে বিস্তার বি নট সেটা, তাহলে ই নট বাই বি নট করলে আমি পেয়ে যাবো আমার যেই আলোর বেগ সেটা। আচ্ছা, এবার আমি জানতে চাই না যে এটা কি, এটা আমার কাছে একটা চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ, আর আরেকটা কি, আরেকটা আমার যেই চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। তাহলে এই তরঙ্গের সমীকরণ কি হবে? তো এই তরঙ্গের সমীকরণ এই যে তরঙ্গের সমীকরণে আসবে যে কোনো একটা অবস্থায় চৌম্বক ক্ষেত্র বি সমান বি নট ইন্টু সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। আর আমাদের যে তড়িৎ ক্ষেত্র তার সমীকরণ হবে ই সমান ই নট ইন্টু সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। ই নট তো বুঝছো যে সর্বোচ্চ যেটা থাকবে, মানে এটা কি, এগুলো একটা তরঙ্গের সাইনের সমীকরণ, তাই না? সাইনের সমীকরণ এতটুকুই। সো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কোন জায়গাটা গুরুত্বপূর্ণ বলে রাখি, এইটা আর এইটা। ওকে, এটা জাস্ট তোমাদের বুঝাই দিলাম যে জিনিসটা কি। আচ্ছা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ এখানে শেষ। আচ্ছা, তো আমাদের মাঝে মধ্যে আসে এপসাইলন নট, মিউ নট, এদের একক কি হবে? তো আমরা যদি এই যে এইখান থেকে আসি, তো স্কোয়ার করলে কি হবে? সি স্কোয়ার সমান 1/μ0 ইন্টু এপসাইলন নট। উল্টাই দিলাম, তাহলে মিউ নট এপসাইলন নট কি হবে? 1/c স্কোয়ার। 1/c স্কোয়ার মানে কি? 1/মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আর যেটাকে আমরা লিখতে পারি যে এই যে বিষয়টা, এর একক কি হবে? এর একক হবে মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই বিষয়টা তোমাদের এখানে জানতে হয়। আচ্ছা, তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমরা একটু বৈশিষ্ট্য পড়ি। এটা ই ও বি দুইটা একে অপরের লম্ব, মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একে অপরের লম্ব। 2 নাম্বার এটা কি? এটা একটা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। 3 নাম্বার কি? এটা কোনো মাধ্যম লাগে না, তড়িৎ চুম্বক নিজেরাই নিজের মাধ্যম তৈরি করে চলাচল করে, ঠিক আছে? বেগ তরঙ্গ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি? একদম সহজ, আমরা জানি সি সমান সমান কি? এফ ল্যামডা। এই এফ বা মিউ আমরা দিয়ে বুঝাই, যেটা কম্পাঙ্ক। শূন্য মাধ্যমে বেগ তুমি জানো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর বিকিরণের তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পায়। মানে তুমি যদি 2 গুণ দূরত্বে চলে যাও, 2 গুণ দূরত্বে যাও, তাহলে তোমার তীব্রতা কত গুণ হ্রাস পাবে? 4 গুণ হ্রাস পাবে। ওকে, এইটা মাঝে মধ্যে বলা হয়। আরেকটা কথা হয়, আলোর তীব্রতা আলোর যে তরঙ্গ আছে সেই তরঙ্গের বিস্তার, এই যে তরঙ্গের যে বিস্তার যদি এ হয় তার বর্গের সমানুপাতিক। অর্থাৎ যত বেশি বিস্তারের আলো হবে
যত বেশি বিস্তারের আলো তত বেশি তীব্রতা হবে, তত বেশি চোখে লাগবে ব্যাপারটা। ওকে, তাহলে দুইটা বিষয় বুঝতে পারছো, আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার আর আই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্য সেটা। আমরা এবার পড়ি হচ্ছে পয়েন্টিং ভেক্টর জিনিসটা কি। মনে করো তোমার একটা ক্ষেত্রফল আছে, ওকে, তোমার একটা এ ভেক্টর আছে, বা আমি বলতে পারি একটা তল আছে, এই তলের মধ্যে থেকে আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাচ্ছে এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কি আছে, শক্তি আছে। তাহলে আমরা বলি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় মানে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি যাচ্ছে, একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ শক্তি যাচ্ছে তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। ওকে, তাকে বলা হয় কি পয়েন্টিং ভেক্টর। তাহলে পয়েন্টিং ভেক্টর এস ভেক্টর সমান সমান কি হবে, 1/μ0 ই ভেক্টর প্লাস বি ভেক্টর। এই যে এই তরঙ্গের মধ্যে কি ই ভেক্টর আছে বি ভেক্টর আছে না, তাহলে এটা হবে ই ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, তোমরা অধ্যায় 4-এ পড়ে আসছো যে আমরা হচ্ছে প্রাবল্য পড়ছিলাম, প্রাবল্য এইচ ভেক্টর, সেটা সমান সমান কি বি ভেক্টর বাই হচ্ছে মিউ নট। ওকে, বি ভেক্টর বাই মিউ নট। তাহলে আমি এখানে কি আছে, বি ভেক্টর আর মিউ নট আছে, এই দুটোর বদলে এখানে এইচ ভেক্টর লিখতে পারি না, এটাই। তখন আমি পয়েন্টিং ভেক্টরকে কিভাবে লিখি, এস ভেক্টর সমান ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। আচ্ছা, পয়েন্টিং ভেক্টর একক কি, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, বা এই যে জুল পার সেকেন্ড আছে এর বদলে লিখতে পারি হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের কাছে এখানে কিন্তু চলে আসে। ওকে, তো তুমি সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারো, দেখো যে পরিমাণ শক্তি মানে জুল, একক ক্ষেত্রফল মানে পার মিটার স্কোয়ার, একক সময় মানে পার সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার মানে কতটুকু শক্তি প্রতি সেকেন্ডে প্রতি মিটার স্কোয়ারে বা প্রতি ক্ষেত্রফলে যাচ্ছে, এটাকে বলা হয় কি পয়েন্টিং ভেক্টর। তাহলে জুল পার সেকেন্ডের জায়গায় ওয়াট লিখতেছি অ্যান্ড দেন আদার পার্টস। ওকে, সো এই হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর, যেটা এটা আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব যে জায়গাটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টায়। আমি প্রত্যেকটা জায়গা হচ্ছে তোমাদের হচ্ছে এই জায়গায় দেখাবো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব তোমাকে পড়তে হবে, আর সেকেন্ড হচ্ছে আরেকটা চার্ট আছে ওইটাও পড়াই দিব। প্রথম কথা হচ্ছে কি যে আমাদের এখানে কি ব্যাখ্যা করা যায় আর কি ব্যাখ্যা করা যায় না কোন তত্ত্বের সাহায্যে, নিউটনের কণিকা তত্ত্ব, এর সাহায্যে হচ্ছে অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞানের বেশিরভাগ করা যায়। প্রতিফলন প্রতিসরণ, এটা আলোক তড়িৎ ক্রিয়া। ওকে, আলোক তড়িৎ ক্রিয়া চিন্তা করো, তুমি চিন্তা করবে এভাবে যে আলোক তড়িৎ ক্রিয়া এমন একটা ক্রিয়া যেখানে হচ্ছে কি আছে, যেখানে হচ্ছে এরকম একটা জায়গা থাকে যেখানে যদি বল পড়ে বা একটা কণা পড়ে সেখান থেকে একটা কণা বের হবে, কারণ ইলেকট্রন তো একটা কণা, তাই না? তাহলে আলোক তড়িৎ ক্রিয়ায় যেহেতু কণা আছে, ইলেকট্রন একটা কণা, তাহলে এটা কি, এটা হচ্ছে কণিকা তত্ত্ব মেনে চলবে, ভালো কথা। কিন্তু ব্যাখ্যা করা যায় নাকি ব্যতিচার, অবর্তন, সমবর্তন, বিচ্ছুরণ। বিচ্ছুরণ কিন্তু অধ্যায় 6 আছে, ওটার মাথায় রাখবা যে অধ্যায় 7-এ আমরা যা যা পড়বো তার কিছুই হচ্ছে ব্যাখ্যা করা যায় না, ব্যতিচার, অবর্তন, সমবর্তন এই অধ্যায়ে পড়ি। ওকে, এবার আসা হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে কি তরঙ্গের যেগুলো আছে, তরঙ্গ চ্যাপ্টারে যা আছে সেগুলো ব্যাখ্যা করা যায়। যেমন দেখো তুমি, ব্যতিচার অবর্তন তো ব্যাখ্যা করা যায়, প্লাস প্রতিফলন প্রতিসরণ দুইটাই ব্যাখ্যা করা যায়। তার মানে বুঝছো আমি যে 6+7 লিখছি, অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রতিফলন প্রতিসরণ ছিল সেটাও ব্যাখ্যা করা যায়। অধ্যায় 7-এ আমরা বলি ব্যতিচার অবর্তন, এটা ব্যাখ্যা করা যায়। যায় না কোনটা, অধ্যায় 7-এ শুধুমাত্র সমবর্তনটা ব্যাখ্যা করা যায় না। তো এই সমবর্তনটা ব্যাখ্যা করার জন্য আমরা চলে যাব পরের স্টেপে, যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটার সাথে সমবর্তন ব্যাখ্যা করা যায়, কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় নাকি ফোটো তড়িৎ ক্রিয়া। কেননা ফোটো তড়িৎ ক্রিয়ায় কিসের প্রয়োজন হয় আমরা জানি, একটা কণার প্রয়োজন হয়, একটা ইলেকট্রন বা কণা টাইপের কিছুর প্রয়োজন হয়। তো যেহেতু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনো কণা না, তাই এর সাহায্যে কণাধর্মী কিছু বা ফোটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, ভালো কথা। এবার আসা হচ্ছে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। দেখো, কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করছে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, এটাকে হচ্ছে আমরা বলি বিস্তার বা হচ্ছে আরো বেশি ভালো করতে সম্প্রসারণ করতে হচ্ছে আইনস্টাইন। বাট এখানে বলছে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব, এর সাহায্যে কি ব্যাখ্যা করা যায়, ওই যে দেখো অধ্যায় 8 লিখে রাখছে। অধ্যায় 8-এ কি আছে, কৃষ্ণ বস্তুর বিকিরণ ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়। তাহলে দেখো আইনস্টাইন আছে অধ্যায় 8-এ, আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব অধ্যায় 8-এর জিনিসগুলোকে ব্যাখ্যা করে, কৃষ্ণ বস্তুর বিকিরণ ফটোতড়িৎ ক্রিয়া। আর ব্যাখ্যা করা যায় না কোনটা, অধ্যায় 7-এর গুলো ব্যাখ্যা করা যাবে না, ব্যতিচার, সমবর্তন, অববর্তন। ঠিক আছে, এইভাবে চিন্তা করবে, চারটা তত্ত্ব তুমি যদি পড়তে পারো। ঠিক আছে, প্রথমে কণিকা, জাস্ট প্রতিফলন প্রতিসরণ আলোক তড়িৎ ক্রিয়া, এইটা বাদ বাকি তরঙ্গ কিছু ব্যাখ্যা করতে পারে না। হাইগেনের তরঙ্গ তো তরঙ্গ সব পারে এক্সেপ্ট সমবর্তন, শেষ। 3 নাম্বার সমবর্তন কে পারে, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল পারে নাকি তোমার হচ্ছে আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া, তাই না? আর 4 নাম্বার হচ্ছে আমরা বলি আইনস্টাইন। আইনস্টাইন কোন অধ্যায় আছে, অধ্যায় 8-এ। অধ্যায় 8-এ কি আছে, কৃষ্ণ বস্তু আছে, ফটোতড়িৎ ক্রিয়া আছে, শেষ। আর ব্যাখ্যা করতে পারে না অধ্যায় 7, শেষ, একদম সহজ। ওকে, এবার আসা হচ্ছে আলোক বর্ষ কি, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে, আলো 1 বছরে আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাকে বলা হয় 9.46 10^15 মিটার, কিলোমিটারে প্রকাশ করলে 10^12। এটা কিসের একক, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে কথা। এবার দেখো নবমণ্ডলীয় পরিমাপে মানে হচ্ছে বড় বড় পরিমাপগুলো, যে এত আলোকবর্ষ দূরে বা এত আলোকবর্ষ দূরে, এগুলোর জন্য হচ্ছে আলোকবর্ষটা ইউজ করা হয়। গেল, এবার আসা হচ্ছে আমাদের কাছে তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী, এর একটা স্পেকট্রাম আছে, মানে একটা রেঞ্জ আছে। তো আমরা বলি হচ্ছে ছোট থেকে বড়তে যদি আমি আসি, আমি আসলে এই নিমোনিক্সটা মনে রাখতাম এভাবে, তোমরা যেভাবে মনে রাখতে চাও সমস্যা নাই কোনো। মেইনলি হচ্ছে আমি, এই যে আমি আছি এখানে, এটা আমি। তো আমার রেঞ্জে মানে খুব কাছাকাছি জায়গায় একটা গাড়ি আছে, যে গাড়িটা হচ্ছে এক্স ইউভি,
ক্লাসিক্যাল একটা গাড়ি। তা আমি মাথায় রাখতাম এটা যে ক্লাসিক্যাল গাড়ি এক্সইউভি ইন মাই রেঞ্জ, তাহলে ক্লাসিক্যাল হচ্ছে কি কসমিক রে, এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে আসতে পারে, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কসমিক রে। ওকে, বাট আমাদের বইয়ে গামা থেকে শুরু, আমি এক্সট্রাটাই পড়াই দিছি তোমাকে। ক্লাসিক্যাল গাড়ি এক্সইউভি, একটা এক্সইউভি ইন মাই রেঞ্জ, আমার রেঞ্জে আছে, তাহলে গাড়িতে হচ্ছে গামা, এক্সে হচ্ছে এক্সরে, ইউতে হচ্ছে ইউভি, ভিতে হচ্ছে ভিজিবল, ইনতে হচ্ছে কি ইনফ্রারেড বা কি বলা হয়, বা এটাকে বলা হয় অবলোহিত। আর ইউভি কোনটা? ইউভি হচ্ছে আমরা বলি আলট্রাভায়োলেট, অতিবেগুনি। ওকে, মাইতে হচ্ছে মাইক্রোওয়েভ, আর রেঞ্জে হচ্ছে রেডিও বা বেতার তরঙ্গ। ওকে, তাহলে সবচেয়ে বেশি কার? বেতার তরঙ্গে। সবচেয়ে কম কার? আমরা বলি কসমিক। তোমাদের অপশনে কসমিক না থাকার চান্সই বেশি, যেটা এক্সট্রা ইনফরমেশন। সবচেয়ে কমগুলো গামা রশ্মির। ওকে, তোমাকে এইভাবে আসবে, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কম, কার বেশি? এটার বেশি, এটার কম, এইভাবে। সো এইটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। আর হচ্ছে কি এই ভিজিবলের মাঝখানে কি আছে? বেনি আসহ কলা, বেগুনি সবচেয়ে কম, লালের সবচেয়ে বেশি, এটা আমি অলরেডি লিখে রাখছি। এবার আসো হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী বৈশিষ্ট্যের ছক, যেটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই না? ওই ছকের মাঝখানে যে তত্ত্ব এবং ছক। প্রথমে আসা হচ্ছে আমাদের কাছে কি কি আছে, আমরা শুরু থেকে শুরু করবো বেতার, যারা হচ্ছে ল্যামডা সবচেয়ে বেশি, এরপর আস্তে আস্তে হচ্ছে আমরা কম, যেটা গামায় চলে যাবো। কসমিক তোমাদের বইয়ে দেয়া নেই। তাহলে শোনো, বেতার তরঙ্গের আমি এখানে ট্রিক্স লিখে রাখছি। বেতার তরঙ্গে দেখবা হচ্ছে বেতার বা রেডিও যখন শুনো তুমি কি হয়, নাচানাচি করো, স্পন্দন করো, তাই না? নাচানাচি করো, দোলা দাও একটা, তাই না? হৃদয়ে দেয় দোলা তোমার। তাহলে বেতার তরঙ্গের ট্রিক্স হচ্ছে দোলা বা স্পন্দন। ওকে, তা তুমি দেখবা যে এই জায়গায় উৎস কি কি আছে, দোলায়িত কোনো অংশ, স্পন্দিত কোনো কারেন্ট। এই দোলা বা স্পন্দন এই ওয়ার্ডটা তুমি পাবা ওই, তুমি যদি চার্টে দেখো সেখানে। সো কারণ দেখো, স্পন্দিত তড়িৎ প্রবাহ খুবই ক্ষুদ্র শক্তির পরিবর্তন, এই ক্ষুদ্রটা আমি পরে বুঝাইতেছি। স্পন্দিত তড়িৎ প্রবাহ, তাহলে স্পন্দন দেখছো মানেই দোলা বা রেডিও ওয়েভ। আচ্ছা, তো আমি কি বলছিলাম, আরেকটা দেখবা যে এখানে সব বাংলা কথা দেখবা, যে বেতার মানে একটা বাংলা শব্দ, এটার ব্যবহারও বাংলা শব্দ। যেমন দেখো, বেতার যোগাযোগ ব্যবস্থায় স্পন্দিত ছবি, দেখছো এখানেও স্পন্দিত ওয়ার্ডটা আছে, তাহলে বেতার যোগাযোগ ব্যবস্থায় স্পন্দিত ছবি, রাইট? এই হচ্ছে আমাদের কাছে প্রথম কথা। এবার আসো হচ্ছে পরেরটায়, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে ইংরেজি সাহেব, চিন্তা করো মাইক্রোওয়েভ ওভেন কাদের থাকে, যারা অনেক পশ, যারা হচ্ছে ইংরেজ, তাই না? তাহলে ইংরেজি ওয়ার্ড দেখবা। তো ইংরেজ সাহেব কোনটা দেখো, ক্লাইস্ট্রন, ম্যাগনেট্রন, মেজার। ঠিক আছে, সো ক্লাইস্ট্রন, ম্যাগনেট্রন, মেজার, এই যে কয়েকটা জিনিস তুমি দেখতেছো, এই নামগুলো দেখে তুমি কি বুঝতেছো? এই নামগুলো দেখে বুঝতেছো যে আচ্ছা ভাই, এই জিনিসগুলো হচ্ছে খুবই ইংরেজ ইংরেজ একটা ভাইব দিচ্ছে তোমাকে, তাই না? তো ইংরেজ ভাইব দিলে এগুলো কি হবে? ইংরেজ ভাইব দিলে এটা হবে হচ্ছে তোমার কাছে ইংরেজ বা মাইক্রোওয়েভ। আচ্ছা, সো এইগুলোর সাথে সাথে তোমার কি আছে, আমরা বলতে পারি এটা দ্বি পরমাণুর ঘূর্ণন। দ্বি পরমাণুর ঘূর্ণন, চিন্তা করো, এক নাম্বার এইটা, দুই নাম্বার এইটা, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে দ্বি পরমাণুর ঘূর্ণন। তাহলে দ্বি পরমাণুর ঘূর্ণনে তৈরি হয় মাইক্রোওয়েভ। তাহলে এটা যেহেতু ইংরেজ, সব ইংরেজি ওয়ার্ড দেখবা। দেখো, রাডার যন্ত্রে, রেডিও যোগাযোগ ব্যবস্থায় বেশ গুরুত্বপূর্ণ এটা, শিল্প কারখানায় তো ইংরেজ সাহেবরা থাকে, আর মাইক্রো ওভেনে তো মাইক্রোওয়েভ ইউজই করবা। চিন্তা করো, রেডিও যেটা, রেডিও কিন্তু বেতার তরঙ্গ না, রেডিও নামটা ইংলিশ। তাহলে ইংলিশ হইলে কারা আসবে? ইংলিশ হইলে এই ইংরেজ সাহেবরা মাইক্রোওয়েভ ওভেনরা আসবে। আর বাংলা যখন বসে বেতার, তখন বুঝবা কি বাংলা আছে দোলা, বেতার আছে। ওকে, সো এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, মেজার যেটা, মেজারের হচ্ছে পূর্ণরূপটা পড়বা তোমরা এখানে, বইও দেয়া আছে, মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, তোমাদের একটা এসডব্লিউ থাকবে, এটা দিয়ে দাও, আমি নোটে হচ্ছে লিখে দিব, এটা সমস্যা নেই। ওকে, সো মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, MASER। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে কথা। অবলোহিত যেটা, আমি এই পরিসরটা পরে পড়াচ্ছি, ঠিক আছে? অবলোহিত কোনটা? অবলোহিত মানেই বুঝবা যে অন্ধকার, এই একটা অন্ধকারের জায়গায় আছো তুমি, এখন অন্ধকারের জায়গায় তোমাকে আলো দিবে কে? উত্তপ্ত সূর্য, তাই না? তাহলে অবলোহিত মানেই হচ্ছে অন্ধকারে উত্তপ্ত সূর্য আলো দেয়। এই জিনিসটা মাথায় রাখবা যে অবলোহিত যেটা করে, লাল, লালকে সূর্য, সূর্য উত্তপ্ত, সূর্য অন্ধকারে আলো দেয়, এইভাবে চিন্তা করবা। তো জিনিসটা দেখো কি কি আছে, তাহলে এর উৎস কি কি? উত্তপ্ত বস্তু, এই যে উত্তপ্ত। আইআর ল্যাম্প, আইআর ল্যাম্প থেকে তো আইআর বা হচ্ছে অবলোহিত পাবো, ইনফ্রারেড পাবো। সূর্য রশ্মি, সূর্য থেকে তো এই যে দেখো সূর্য, সূর্য রশ্মি থেকে পাবোই তো। তাহলে এটা হচ্ছে কি, এটা ত্রিপরমাণুর কম্পনে সৃষ্টি হয়। ত্রিপরমাণুর কম্পন দেখো, 1 2 3, অবলোহিত কয় নাম্বার? অবলোহিত হচ্ছে 3 নাম্বার। তাহলে ত্রিপরমাণুর কম্পন এটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ব্যবহার কি কি দেখো, চিকিৎসা, ওই যে আমরা রসায়নে পড়ে আসছি, সেটা সমস্যা নেই। জ্যোতির্বিদ্যা, চিন্তা করো, মহাকাশ, অন্ধকার, তাহলে অন্ধকারে কে আসে? অবলোহিত রশ্মি। নাইট গগলস, অন্ধকার, অন্ধকারে কে আসে? অবলোহিত রশ্মি। অন্ধকারে ছবি তোলা, অন্ধকার, দেখছো? ঘন কুয়াশার মধ্যে ছবি তোলা, ঘন কুয়াশায় কি কিছু দেখা যায় না, অন্ধকার টাইপ, অবলোহিত রশ্মি। মাংসপেশি ব্যথা ও টান, ওই যে আইআর আমরা ইউজ করি, রসায়নে পড়ে আসছি এটা, ঠিক আছে? তাহলে চিন্তা করো, এইভাবে কিন্তু আমাদের চলে আসছে চিকিৎসা, মানে রসায়ন আর হচ্ছে অন্ধকার, সূর্য, এগুলো দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারবো অবলোহিত রশ্মি। এবার চলে আসে হচ্ছে দৃশ্যমান যেটা, দৃশ্যমানে কি? বেনি আসহ কলা, এই সাইডে গেলে লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনির কম। উৎস হচ্ছে কি? অগ্নিশিখা, সূর্য, সূর্য থেকে আমরা দৃশ্যমান আলো পাই। এটা কি হয়? ইলেকট্রন উত্তেজিত হয়ে যখন স্থায়ী পরমাণুতে ফিরে আসে, ইলেকট্রনটা ছিল উপরের কক্ষপথে, নিচের কক্ষপথে আসার সময় তার তরঙ্গ বিকিরিত হবে, তখন আমি কি দেখবো? দৃশ্যমান আলো দেখবো। ওকে, ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে? সালোক সংশ্লেষণে কোন আলো ব্যবহৃত হয়?
দৃশ্যমান আলো, কোন আলোটা সর্বাধিক ব্যবহৃত হয়? লাল আলো, বায়োলজি পড়াই দিলাম। ওকে, সো ফটোগ্রাফিক ফিল্মে হচ্ছে এটা প্রভাব ফেলে, ফটোগ্রাফিক ফিল্মে এটা কি করে? প্রভাব ফেলে। ওকে, সো এই হচ্ছে কথা। এবার আসে হচ্ছে অতি বেগুনি, যেটা আমরা বলি আলট্রাভায়োলেট। অতি বেগুনি হচ্ছে কি? অতি বেগুনিতে আমি একটা মতো ছন্দ দিব তোমাদের, সেটা হচ্ছে অণুর রঙিন ফটো প্রতিদিন আয়নায় ভাসতে দেখি। তাহলে এইখান থেকে ব্যবহারে চলে আসি। দেখো, অণু হচ্ছে অণুবীক্ষণ, রঙিন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ফটো হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে প্রভাব ফেলে, প্রতিদিন হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, আয়না হচ্ছে কি? আয়নায়ন করে, আর ভাসতে দেখি মানে কি? ভা দে, ভিটামিন ডি। ওকে, এই হচ্ছে কথা। আর অতিবেগুনি আমরা কিভাবে উৎস পাই? তড়িৎ বিচ্ছুরণ এবং কোয়ার্টজ টিউবের মাধ্যমে। এটা হচ্ছে কি? উচ্চ শক্তি পরিবর্তনের কারণে সৃষ্টি হয়। ওকে, এবার আসো হচ্ছে আমাদের কাছে এক্স রে। যেটা এক্স রে হচ্ছে কি? এক্স রে হচ্ছে এক্স রে টিউব থেকে আসে। এটা কি করা হয়? তোমরা দেখবা অধ্যায় 8-এ গিয়ে যে ইলেকট্রন আসে, ইলেকট্রনটা একটা ধাতুতে পড়ে, মানে একটা উচ্চগতির ইলেকট্রন থেমে যায়, সেখান থেকে হচ্ছে এক্স রে বের হয়। এই হচ্ছে এখানে কথা। তো তুমি জানো এক্স রে কিসে? হাড্ডি ভেঙে গেলে চিকিৎসা গবেষণায় ইউজ করা হয়, নিরাপত্তা এবং চোরাচালান রোধে, অর্থাৎ বিমানবন্দরে চোরাচালান রোধে এক্স রে মেশিন দিয়ে দেখা হয় যে তুমি কোনো অবৈধ জিনিস নিছো কিনা। এবার আসো গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে কোথা থেকে বলো তো? আমরা অধ্যায় 9-এ পড়ি। অধ্যায় 9-এ কি আছে? তেজস্ক্রিয়তা। তাহলে গামা রশ্মির উৎস কি? তেজস্ক্রিয় বস্তু, নিউক্লিয় ফিশন, ফিউশন বিক্রিয়া, এইগুলো। তাহলে নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো, সেখান থেকে গামা আসে। তাহলে চিন্তা করো, এইখানে কি হবে? নিউক্লিয়াসের উত্তেজিত থেকে নিম্ন অবস্থানে যখন ফিরে আসে, নিউক্লিয়াসের ভেতরে যখন উত্তেজিত থাকে, সেখান থেকে যখন নিম্ন অবস্থায় ফিরে আসে, তখন তৈরি হয় উত্তেজিত, বা আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা। সেখান থেকে আসে হচ্ছে গামা রশ্মি। গামা কোথায় ইউজ করা হয়? চিকিৎসা, রোগ নির্ণয়, গবেষণা, ধাতব পদার্থের খুঁত নির্ণয়। এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ধাতব পদার্থের খুঁত নির্ণয়, আর হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংসে, কোবাল্ট-60, তখন ওইখান থেকে গামা রেডিয়েশন আসে ওইভাবে। ওকে, সো ক্যান্সার কোষে এটা হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আমি তোমাকে আরো কিছু জিনিসপাতি পড়াই। সেটা হচ্ছে এই পরিসরটা মুখস্থ করবা। ঠিক আছে, এটা বারবার লিখে মুখস্থ করবা, লেখা আছে অলরেডি 10⁻⁴ থেকে 5×10⁴, এরপরে আস্তে আস্তে বাড়বে। সো এই ব্যাপারগুলো তুমি হচ্ছে অল্প অল্প করে দেখবা, লিখতে হবে, বুঝছো? এটা লিখলে মনে থাকবে যতই তুমি নিমোনিক্স দেই না কেন। আচ্ছা, লাস্ট ওয়ান দেখো, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারে ল্যামডা হচ্ছে কি? আমাকে বলো তো। 1 নাম্বারে হচ্ছে ল্যামডা সবচেয়ে বেশি, তাহলে কি হবে? শক্তি সবচেয়ে কম। তাহলে এই দেখো, খুবই ক্ষুদ্র শক্তির পরিবর্তন, খুবই ক্ষুদ্র। ওকে, আচ্ছা, এবার আমি 1-এর পরে চলে আসব 3 নাম্বারে, অবলোহিত। অবলোহিত কি? শুধু ক্ষুদ্র শক্তি। এবার 1, 3, আরেকটা বাদ দিয়ে 4-এর পরে চলে যাবো 5। 5-এ কি আছে? উচ্চ শক্তির পরিবর্তন। দেখছো? এই হচ্ছে কথা, বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু এই এক্সাম্পল গুলো তোমাদের পড়াই দিলাম কিভাবে পড়বা। ট্রি মানে তো বুঝছোই যে 3 নাম্বার অবলোহিত। 1, 2, 3। 2-এ হচ্ছে কি? 2-এ হচ্ছে দ্বিপরমাণুর ঘূর্ণন। 3-এ হচ্ছে কি? 3-এ হচ্ছে ত্রিপরমাণুর ঘূর্ণন। শেষ। এখন যদি তুমি এখানে পড়ো, দেখবা হচ্ছে তুমি যখন বইয়ে যাবে, আমি সবকিছু এখানে ছোট 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 করে লিখে আনছি যেন তুমি বুঝতে পারো। এবার চলে আসা হচ্ছে কোনটা? এবার চলে আসা হচ্ছে আমাদের এখন খুবই সহজ যে জায়গা, তরঙ্গমুখ। দেখো, তরঙ্গমুখ হচ্ছে কি? তরঙ্গে অবস্থিত সমদশা সম্পন্ন কণা। ধরো আমার এই জায়গাগুলো আছে, এখন তরঙ্গে অবস্থিত কিছু সমদশা সম্পন্ন করা, ধরো এইটা সেম দশায়। তো এই সমদশা সম্পন্ন কণা যে একটা তলে অবস্থান করে, তাই হচ্ছে তরঙ্গমুখ। ধরো আমি যদি আঁকি, ধরো এইটা হচ্ছে এই তলটায় আছে, তাহলে এইটা একটা তরঙ্গমুখ হবে। বুঝতে পারছো? তার মানে তরঙ্গে একটা অবস্থিত সমদশা সম্পন্ন কণা যে একটা তলে অবস্থান করে, তাকে বলা হয় তরঙ্গমুখ। তার তরঙ্গমুখটা কি? একটা তল, এই জন্য কিন্তু আমি তলের উপর একটা, মানে তলকে আমি অন্য মার্ক দিচ্ছি। আচ্ছা, যেমন কি কি তরঙ্গমুখ হইতে পারে? গোলকীয় তরঙ্গমুখ, দেখতে এরকম হবে। সমতল তরঙ্গমুখ, যেটা দেখতে এরকম হবে। আচ্ছা, তো আমরা বলি যদি কোনো একটা তরঙ্গমুখ সমতল হয়, তখন কি বুঝবা? যে আলোর উৎস অনেক দূরে। যেমন সূর্যের তরঙ্গমুখ কেমন হবে? সূর্যের তরঙ্গমুখ হবে হচ্ছে সমতল। কেন? কারণ সূর্য আমাদের থেকে অনেক দূরে। ঠিক আছে, আর যখন কোনো বস্তু আলোকের উৎস কাছে থাকে, তখন তার তরঙ্গমুখ কেমন হবে? গলীয়। যেমন ধরো ওই যে আমার এখানে লাইটটা আছে, ঠিক আছে, ওইটা এখন গলীয় হবে। চিন্তা করো, যেটা কাছে আছে, যেটা কাছে সেটা গলীয়, যেটা দূরে সেটা সমতল। ওকে, সো এটা মাথায় রাখবা। এবার আসলে হচ্ছে আমাদের কাছে তরঙ্গমুখের পরে হাইগেনের নীতি। হাইগেন আমাদের বলছে যে তরঙ্গমুখের প্রতিটা বিন্দু, যে এই যে একটা গলীয় তরঙ্গমুখ, এর যে প্রতিটা বিন্দু, প্রতিটা, জাস্ট আমি 3টা আঁকছি, প্রতিটা বিন্দু নতুন একটা তরঙ্গমুখের উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এই যে নতুন একটা তরঙ্গমুখ আমরা বলতেছি, এই যে তরঙ্গমুখগুলো বের হচ্ছে, এগুলোকে বলা হয় গৌণ তরঙ্গমুখ। ওকে, এবং এই গৌণ তরঙ্গমুখ নিয়ে যদি আমি এখন আবার আঁকি, আবার আঁকলে কি পাবো? আমি নতুন তরঙ্গমুখ পাবো। তো এটা প্রথম তরঙ্গমুখ, এখান থেকে তৈরি হয়েছে গৌণ তরঙ্গমুখ। এই গৌণ তরঙ্গমুখের সাইডে যদি আমি স্পর্শক দিয়ে আরেকটা বৃত্ত আঁকি, এটাই হবে হচ্ছে কি? এটা হবে নতুন তরঙ্গমুখ। ঠিক আছে, তাহলে এটা মূল তরঙ্গমুখ, আর এইগুলো হচ্ছে গৌণ তরঙ্গমুখ। ওকে, সো এটাকে বলা হয় হাইগেনের নীতি, যে তরঙ্গমুখের প্রতিটি বিন্দু গৌণ তরঙ্গের উৎস, গৌণ তরঙ্গ নিয়ে নতুন তরঙ্গমুখ তৈরি করা হয়। এর সাহায্যে কি করা যায়? প্রতিফলন প্রতিসরণের সকল সূত্র প্রমাণ করা যায় হাইগেনের নীতির সাহায্যে। ওকে, তাহলে অধ্যায় 6-এ ওই প্রথম দিকে আমরা প্রমাণ করতে পারছি, এখানে প্রমাণ করতে পারছি হাইগেনের নীতির সাহায্যে। এবার আসা হচ্ছে পথ এবং দশা পার্থক্য। ধরো দুইটা আমাদের কাছে তরঙ্গ আছে, এই তরঙ্গটা এইখান থেকে স্টার্ট করছে, এই তরঙ্গটা এইখান থেকে স্টার্ট করছে। তাহলে দেখো এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে λ/2 দূরত্ব।
আমরা যদি বলি যে আমি কখনো পার্থক্যকে মিটারে প্রকাশ করতেছি বা দৈর্ঘ্যের আকারে প্রকাশ করতেছি, সেটা হচ্ছে পথ পার্থক্য। যেমন দেখো এইটা এইখানে, এটা এখান থেকে স্টার্ট করছে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এটাকে বলা হয় পথ পার্থক্য। ঠিক আছে? আর যদি এটাকে কিসের সাহায্যে প্রকাশ করতেছি, এটাকে প্রকাশ করতেছি হচ্ছে আমি দৈর্ঘ্যের সাহায্যে। ঠিক আছে? কার সাহায্যে প্রকাশ করতেছি? দৈর্ঘ্যের সাহায্যে। আচ্ছা, দশা পার্থক্য আমরা কিসে করি বলো? তোমাদের আমি কোথায় কোথায় পড়াইছি? পর্যাবৃত্ত গতিতে। দশা বলতে বোঝানো হয় অ্যাঙ্গেল। তাহলে যখন আমি এই জিনিসটাকে অ্যাঙ্গেলের সাহায্যে পার্থক্যকে বুঝাই, তখন সেটা হয় দশা পার্থক্য। যেমন দেখো, এটা λ/2 মানে কি মিটার, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পথ পার্থক্য। আমি যদি বলি এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, এখানে 2π, 3π, 4π, তাহলে দেখো কতটুকু অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, পাই। এই পাইটাই হচ্ছে কি, এই পাই হবে আমার কাছে আমার দশা পার্থক্য। তাহলে বুঝতে পারছো যে একটা বস্তু বা একটা তরঙ্গ যখন ডিফারেন্স থাকে, এটা আমরা পথ পার্থক্য বলতে পারি, দশা পার্থক্য বলতে পারি। তোমাদের মেইনলি আসে পথ পার্থক্য, দশা পার্থক্যের কনভার্সন। তোমাদের বই একটা স্টাইলে দেয়া আছে, বাট তুমি আমি তোমাকে যে স্টাইলে মানে এই সূত্রটা লিখছি ওই স্টাইলে লেখো, ভুল হবে না। তোমরা অনেক ভুল করো, এই জন্য বলছি। পথ পার্থক্য মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল টু দশা পার্থক্য মানে কি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে 2π, 3π, তো দশা পার্থক্য বাই 2π। তোমাকে আমি এই যে এখানে বলছি, এখানে পথ পার্থক্য ছিল λ/2। ঠিক আছে? তাহলে পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য কত হবে? λ/2 বাই ল্যামডা ইন্টু 2π ইকুয়াল টু হবে দশা পার্থক্য আমাদের কাছে। তাহলে কত হবে ভাইয়া? এই যে ল্যামডা ল্যামডা কাটা, তাহলে হয়ে যাবে হচ্ছে এইখান থেকে আসবে পাই, তাই না? এই যে 1/2 থাকবে, আর এখান থেকে এটা আসবে পাই, চলে আসবে, ওই দেখো পাই আসছে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে পথ এবং দশা পার্থক্য। আই হোপ এই স্টাইলে ফরম্যাট করো, সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, এবার আসো দুটি তরঙ্গের তরঙ্গের উপরিপাতন বলতে কি বোঝানো হয়? দুটো তরঙ্গ থাকে, এদের যোগফল, সোজা কথা, দুটি তরঙ্গের বীজগাণিতিক যোগফল। গঠনমূলক মানে কি? দুইটা তরঙ্গ আছে একসাথে মিলে বড় হয়ে গেছে, এটাকে বলা হয় গঠনমূলক। ওকে, আর ধ্বংসাত্মক মানে কি? দুইটা তরঙ্গ আছে মিলে তরঙ্গ ধ্বংস হয়ে গেছে, এটাকে বলে ধ্বংসাত্মক। গঠনমূলক কখন হবে? যখন একই দশায় মিলিত হবে। দেখো দুটো সেম অবস্থায় আছে, গঠনমূলক হয়েছে। ধ্বংসাত্মক মানে কি? বিপরীত দশায়, দেখো একটা উপর একটা নিচে, বিপরীত দশায় আছে, ধ্বংস হয়ে গেছে, এটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতন। ওকে, অধ্যায় 9 পড়ছো তোমরা এটা, তরঙ্গের। আচ্ছা, এবার আসে সুসঙ্গত উৎস। যেটা সুসঙ্গত উৎস বলতে কাকে বোঝানো হয়? দুইটা উৎস থাকবে, এই একটা বক্স, এই একটা বক্স। আচ্ছা, দুইটা বক্স থেকে একই দশা পার্থক্য বা নির্দিষ্ট দশা পার্থক্যের, মানে এই বক্সগুলোর দশা পার্থক্য একই থাকবে বা একটা নির্দিষ্ট দশা পার্থক্য মানে সবসময় সেম থাকবে, এরকম পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এইখান থেকেও মনে করো 5 ন্যানোমিটার বের হয়েছে, এখান থেকে 5 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের কোন একটা তরঙ্গ বের হয়েছে। তাহলে এই যে উৎসটা, এই উৎসটাকে আমরা বলি হচ্ছে কি? সুসঙ্গত উৎস। তার মানে বুঝতে পারছো, সুসঙ্গত উৎস একই বা নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা আলোক তরঙ্গ বের হইলে সেই উৎসকে বলা হয় সুসঙ্গত উৎস। দেখছো আমি কিন্তু এখানে প্রত্যেকটা খুব চার্ট মানে পার্ট করে করে লিখছি, যেন তোমার মাথায় খুব ভালোভাবে সেট হয়ে যায়। ঠিক আছে? এরকম মানে কনভেনশনাল আমি সংজ্ঞা লিখি নাই কিন্তু, প্রত্যেকটা জায়গায় দেখবা এটা। এবার আসো হচ্ছে যে ব্যতিচার হচ্ছে কি? ব্যতিচার আমাদের এখন প্রথম পার্টে চলে আসে, সেটা হচ্ছে সুসঙ্গত উৎস, সেখান থেকে আলো বের হয়। তাহলে সুসঙ্গত উৎস থেকে আলো বের হয়ে উপরিপাতন হবে, মানে কি? একজন আরেকজনের সাথে যোগফল হবে, যোগফল হয়ে উজ্জ্বল অন্ধকার অবস্থা সৃষ্টি করবে, এইটাকে বলা হয় ব্যতিচার। ব্যতিচারের সংজ্ঞায় ডেফিনেটলি উজ্জ্বল অন্ধকার এই ওয়ার্ডটা পাবা, এই জন্য এটাকে আমি হাইলাইট করে দিছি। দেখো এখান থেকে মনে করো আলো আসলো, এই একটা উৎস হিসেবে কাজ করবে আলোর, এই যে চিরটা, এটাকে বলা হয় দ্বিচির পরীক্ষা, তাই না, ইয়াং এর। তাহলে এইটা হচ্ছে এক একটা উৎস হিসেবে কাজ করবে। তো এই উৎস হিসেবে কাজ করার পরে আলোগুলো এখানে যাবে এবং বিভিন্ন উপরিপাতন আলোর মধ্যে ইন্টারাকশন হয়ে দেখো উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এই যে অবস্থাটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। এটাকে বলা হয় ব্যতিচার। ওকে, তাহলে সংজ্ঞা বুঝতে পারছো? ব্যতিচার আবিষ্কার করছে কি? টমাস ইয়াং। এটি আলোর তরঙ্গ তত্ত্বকে সমর্থন করে। ব্যতিচার কয় ধরনের? 2 ধরনের ব্যতিচার পাওয়া যায়। কি কি ব্যতিচার পাওয়া যায় একটু দেখি আমরা তার আগে। গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক মানে কি? যে এই জায়গায় দুইটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে উজ্জ্বল অবস্থা সৃষ্টি করবে। কি করবে? যুক্ত হয়ে এখানে উজ্জ্বল অবস্থা সৃষ্টি করবে। ওকে, আর ধ্বংসাত্মক মানে কি? ধ্বংসাত্মক মানে ধ্বংস হয়ে গেছে, এটা যুক্ত হয়ে কি করবে? অন্ধকার অবস্থা সৃষ্টি করবে, কারণ এখানে কোনো আলোই থাকবে না। তুমি যদি একটু খেয়াল করো দেখো, এই যে এগুলো কি? গঠনমূলক ব্যতিচার। আর এই যে অন্ধকারগুলো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের কাছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো তোমাদের কিছু শর্ত আছে যে গঠনমূলক ব্যতিচার যখন হবে, তখন তরঙ্গ দুইটার দশা পার্থক্য কি হবে? দশা পার্থক্য হবে 2n π, n1 2 3 মানে 2π 3π 4π। তোমাকে বলবে পাই এর যুগ্ম গুণিতক। দেখো পাই এর যুগ্ম মানে কি? পাইয়ের সাথে 2, পাইয়ের সাথে 4, পাইয়ের সাথে 6, সবগুলো জোড় সংখ্যা। আচ্ছা, ধ্বংসাত্মক হচ্ছে কি? এর বাদে যেটা আছে যে পাই এর অযুগ্ম গুণিতক, এই যে 2n+1, পাই 3π 5π, এইভাবে। ওকে, পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য আমাকে জাস্ট একদম বলা, একটা এক্সাম্পল নিছিলাম তোমাকে আমি। পাই এর বদলে কি লিখছিলাম? পাই এর বদলে দশা পার্থক্য কোনটা? সরি, তোমার পথ পার্থক্য কত হয়? λ/2 না? সেম। তাহলে দশা পার্থক্য, পথ পার্থক্য কি হবে? 2n × λ/2। তোমাকে বলবে λ/2 এর যুগ্ম গুণিতক, এটা যুগ্ম না, জোড় সংখ্যা আসবে না? যেমন দেখো λ/2 × 2, λ/2
ইন্টু 4, তাহলে কি আসবে ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, এইভাবে। মানে ডিরেক্টলি ল্যামডার পূর্ণ সংখ্যাও তোমাকে বলবে। ভাষাগুলো বুঝছো, ল্যামডা এর পূর্ণ সংখ্যা বা ল্যামডা এর গুণিতক ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, কিংবা তোমাকে বলবে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, ল্যামডা এর গুণিতক কিংবা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। এটা হচ্ছে কি হবে, গঠনমূলক হবে। এরকম যদি পদ পার্থক্য হয় উজ্জ্বল অবস্থা সৃষ্টি হবে। এবার চলে আসে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, যেটা জাস্ট দেখো তাহলে কি হবে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক। তাহলে কি হবে ল্যামডা বাই 2, এখানে 1 আছে, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2। ঠিক আছে, একদম সহজ। তুমি যদি মনেও না রাখতে পারো, একদম সহজ কথা বলি, পাই এর জায়গায় সবসময় ল্যামডা বাই 2 বসাবে। দেখো পাই এর জায়গায় ল্যামডা বাই 2, পাই এর জায়গায় ল্যামডা বাই 2, খেয়াল করছো জিনিসটা? সেই ব্যাপারগুলো কিন্তু খুব সহজ, এই জন্যই আমি তোমাকে পদ পার্থক্যের এক্সাম্পলটা করাইছি। এবার বুঝতে পারছো? এবার আমরা আসি হচ্ছে এই জায়গায় কিছু আমরা মান পড়বো। সেটা হচ্ছে কি, আমরা এই যে দিচির পরীক্ষাটা করতেছি, ইয়াং এর দিচির পরীক্ষা, উনি এক বর্ণী আলো নিছিল, এক কালারের আলো। ওকে, এবং এইখানে যে দুইটা চির আছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 2D। 2D, দুইটার ডিস্টেন্স হচ্ছে পুরোটা 2D। তোমাদের বইয়ে মাঝে মধ্যে 2Dর বদলে এ লিখে রাখবে, ঠিক আছে? তো রিপ্লেস করবা 2Dর বদলে। আচ্ছা, তো এইটা করলাম। এখন আমাদের এই যে আলোর উৎস বা এই যে আমাদের বলি চির, এই চির থেকে পর্দা, এই জায়গায় হচ্ছে উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হয়েছে। এই পর্দার দূরত্ব হচ্ছে কত, ডি দূরত্ব, ক্যাপিটাল ডি। এটা স্মল ডি 2D, আর এটা হচ্ছে পুরোটা ক্যাপিটাল ডি। আচ্ছা, তো এই অবস্থায় দেখো তুমি একটা জিনিস খেয়াল করে, এটা হচ্ছে একদম কেন্দ্রে আছে উজ্জ্বল অবস্থার পরে অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। দেখো প্রত্যেকটা উজ্জ্বলের সাইজ অন্ধকারের সাইজ সেম, উজ্জ্বল অন্ধকারের সাইজ সেম, ব্যতিচারে। সেকেন্ড দেখো, এই জায়গায় যে উজ্জ্বলতা, পুরো উজ্জ্বল না, সবগুলোর সেম উজ্জ্বলতা আছে না, কোনোটা কম বেশি আছে নাই। আবার যেগুলো অন্ধকার, পুরোপুরি অন্ধকার, এখানে কিছু দেখতেছো পুরো ব্ল্যাক না, পুরো ব্ল্যাক। আচ্ছা, তাহলে আমরা বলি ঝালর প্রস্থ, ঝালর প্রস্থ মানে কি, এই দুইটার প্রস্থ হবে কত, ঝালর প্রস্থ সমান ল্যামডা ডি বাই 2D। ওকে, আর যদি বলি ডোরা প্রস্থ, চিন্তা করো এর অর্ধেক হবে, এটা হচ্ছে পুরোটা। ঝালর প্রস্থ বললে দুইটা, ডোরা প্রস্থ বলতে একটা, তাহলে এই একটার দৈর্ঘ্য হচ্ছে কত হবে, মানে এতটুকু দৈর্ঘ্য কত হবে, ল্যামডা ডি বাই হচ্ছে 4D। তাহলে দেখো ল্যামডা ডি বাই 2D এর অর্ধেক হবে ল্যামডা ডি বাই 4D। ওকে, এটা মাথায় রাখবা। ডি যেটা, এই ডি হচ্ছে উপরে, ডি বড় না, বড় জিনিস উপরে থাকে সবসময়, বড়দের উপরে রাখছে, ছোটদের নিচে রাখছে। ঠিক আছে, আচ্ছা এবার আসা হচ্ছে উজ্জ্বল ডোরা। আমরা বলতে চাই যে এই জায়গা থেকে আমি যদি বলি 3 নাম্বার উজ্জ্বল ডোরার দৈর্ঘ্য কত, তখন তুমি এইভাবে বলবে এই যে 1 2 3 এইভাবে। ঠিক আছে, 0 থেকে স্টার্ট করি আমরা, বাট তোমাকে আমি জাস্ট র্যান্ডম বলতেছি, কারণ আমাদের মেডিকেলের জন্য এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। বাট তুমি ফার্স্টে বলছো যে উজ্জ্বল ডোরা, যদি আমি বলি যে এটা হচ্ছে আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এইভাবে। ঠিক আছে, তোমাকে যদি বলে প্রথম উজ্জ্বল ডোরা, তখন তুমি কি করবা, এন এর মান 1 বসাবা, এইভাবে আর কি। তোমাকে যদি বলে হচ্ছে অন্ধকার ডোরা, 1 বসাবা 1 নাম্বার, এইভাবে। আর কেন্দ্রীয় বললে 0 বসাবা, কেন্দ্রীয় বললে 0 বসাবা। এই তো উজ্জ্বল ডোরার হচ্ছে এই জায়গা থেকে দূরত্ব কত হবে, আমি যদি বলি n তম উজ্জ্বল ডোরা, তার কেন্দ্রীয় জায়গা থেকে দূরত্ব হবে 2n ইন্টু ল্যামডা বাই 2 ইন্টু ডি বাই ডি। একটা সহজ কথা আমাকে একটু বলবা, ঠিক আছে? উজ্জ্বল মানেই হচ্ছে কি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, পড়ছো? ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, তাহলে এটা বসাও। উজ্জ্বল মানেই ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, তার সাথে কি গুণ করব, ডি বাই 2D। কি গুণ করব, ডি বাই 2D। মুখস্থ রাখবো, করো আমার সাথে। অন্ধকার ডোরা যেটা, অন্ধকার ডোরা আমরা কি জানি, ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক ইন্টু ডি বাই 2D। ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক ডি বাই 2D। শেষ, মুখস্থ করাই লাগে না, জাস্ট ডি বাই 2D আমরা পড়ছি। সেম ভাবে দেখো ঝালর প্রস্থ ডি বাই 2D ইন্টু ল্যামডা, শেষ, দেখছো? আর ডোরার প্রস্থ হচ্ছে জাস্ট তার অর্ধেক, জাস্ট ডি বাই 2D, এটা পড়লেই হচ্ছে হয়ে যায়। এই হচ্ছে আমাদের কাছে কথা। তো আমি তোমাদের এই জায়গায় যেটা বলতেছিলাম যে আমাদের ডোরা বা ঝালর প্রস্থ যেটাই দেখ, ডোরা হচ্ছে এটা, ঝালর প্রস্থ হচ্ছে দুইটা মিলে, সেদের সূত্র হচ্ছে কি ল্যামডা ডি বাই 4D। ডোরা প্রস্থ যদি আমি তোমাকে বলি, ডোরা প্রস্থ কিন্তু বুঝছো, ঝালর প্রস্থের ক্ষেত্রেও এই কন্ডিশনগুলো খাটবে। ঠিক আছে, এই কন্ডিশনগুলো খাটবে। আমি বলি তো কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য। চিন্তা করো তরঙ্গ যদি যদি বেড়ে যায়, আমরা কি জানি, বি প্রপোর্শনাল টু ল্যামডা প্রপোর্শনাল টু ডি ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। তাহলে যদি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, কি হবে আমাদের এই যে প্রস্থটাই, প্রস্থ হচ্ছে বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে বেগুনি আলোর কারণে, বেগুনি আলোর কি হয়, বেগুনি আলোর ল্যামডা কম, লাল আলোর ল্যামডা বেশি। তো যার ল্যামডা বেশি তার কারণে কি হবে, আমাদের এই যে বিটা, সেই বি বেশি হবে। কেন? কারণ আমরা বলি লাল যে আলোটা থাকবে, লাল আলোর হচ্ছে ল্যামডা বেশি, তাই তার কি বেশি, এই যে ডোরার প্রস্থ বা হচ্ছে তোমার যদি বলি ঝাড়র প্রস্থ বেশি আসবে। পানিতে ডুবালে ঝাড়র প্রস্থ কমে, কেন? চিন্তা করো, পানিতে যখন ডুবাই তখন ঘন মাধ্যম না, ঘন মাধ্যমে কি হয়ে যায়, ল্যামডা কমে যায়। আর ল্যামডা কমে গেলে কি হবে, ল্যামডা কমে গেলে আমার যেই ঝালর প্রস্থ বা ডোরার প্রস্থ কমে যাবে। প্রস্থ ঝালর সংখ্যার উপর নির্ভর করে না, এখানে কোনো সংখ্যা দেয়া আছে যে 2 নাম্বার না 3 নাম্বার, সংখ্যার কিছু নেই, নির্ভর করতেছে না। ডি এর মান বেশি, দেখো ডি বা দূরত্ব বেশি, আমাদের চিট থেকে পর্দার দূরত্ব বেশি, তাহলে ডি এর মান বেশি হলে ঝালর প্রস্থ বা ডোরার প্রস্থ বাড়বে। আবার ডি এর মান যদি কম হয়, ডি এর মান যদি কম হয়, ঝালর প্রস্থ বা ডোরার প্রস্থ কম হবে। আমি জাস্ট তোমাদের একটা র্যান্ডম কথা বলি, ধরো আমি লিখলাম এক্স সমান ল্যামডা ডি বাই 2D, এটা হচ্ছে ঝালর প্রস্থ। ঠিক আছে, এটা ডোরার প্রস্থ। দেখো সেম ভাবেই দুইটা ফাংশন করবে। ওকে, যে ডি যদি কমে যায়
আমাদের এটা বেড়ে যাবে। সো ডি এর মান কম হলে আমাদের ডোরা প্রস্থ বেড়ে যাবে। ওকে, সো সূত্র মাথায় রাখলে পরে আমাদের চলে আসে হচ্ছে ঝালর কৌণিক বেদ বা হচ্ছে বিস্তার, মানে হচ্ছে এই যে দুটো ঝালরের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলের মান কত হবে λ/2d। এখানে কিন্তু ক্যাপিটাল ডি এর কোনো প্রভাব নেই, ক্যাপিটাল ডি নাই। তো কথা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আমি যদি তোমাকে বলি বেগুনি আলোর ল্যামডা কম হলে কি হবে, তার বেদ কম হবে। লালের ল্যামডা বেশি, তার হচ্ছে অ্যাঙ্গেলটা বেশি হবে, বেদ বেশি হবে। পানিতে ডুবালে কি হয়, পানিতে ডুবালে ল্যামডা কমে যায়, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তরঙ্গ ছোট হয়ে গেলে বেদটা কমে যায়। আবার দেখো ডি এর মান কম, ডি এর মান কম হলে বেদ হচ্ছে বেশি হবে। এবং দেখো ক্যাপিটাল ডি বা পর্দা থেকে, যে পর্দা থেকে এই যে চির, এই চিরের দূরত্বের উপর হচ্ছে নির্ভর করতেছে না এটা। ওকে, ডিরের দূরত্বের উপর নির্ভর করছে না। আচ্ছা ঠিক আছে, ব্যতিচারের শর্ত দেখো আলোক দুইটা সুসংগত হবে আমরা জানি, উৎস দুইটা ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে। এই যে তুমি দেখছো এখানে যে উৎস যেগুলো আমি ইউজ করছি খুবই ক্ষুদ্র হচ্ছে, সুসংগত উৎস হিসেবে কাজ করতেছে, দুইগুলো সবগুলো সেম আসতেছে প্রস্থ। মেইন কথা এইটার আমি যদি তোমাকে বলি ট্যাকটিক্সটা হচ্ছে সমান, এই ওয়ার্ডটা দেখবা সব সমান থাকবে। দেখো পরস্পরের খুব নিকটে থাকবে উৎস দুইটা, বিস্তার প্রায় সমান বা সমান হবে যেই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। কেন সমান হবে, কারণ এটা হচ্ছে একটা সুসংগত উৎস। এবার দেখো পর্যায়ক্রমিক উজ্জ্বল ও অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, λ/2 এর যুগ্ম এবং অযুগ্ম গুণিতক, মানে কি উজ্জ্বল এবং অন্ধকার, এটা বলা হচ্ছে। ওকে, সো ব্যতিচারের শর্তও আমরা পড়লাম। ব্যতিচারের আমরা যদি বলি যে এর পরে আসে হচ্ছে অপবর্তন। ব্যতিচারের একটা আছে তোমার বৈশিষ্ট্যের পরে বেশ কিছু আমরা পার্ট দেখতে পাই, এটা ইয়ার সাথে পড়বো তোমার পার্থক্যের সাথে। এবার দেখো অপবর্তন জিনিসটা হচ্ছে কি, যদি কোনো কিনারা বা সরু একটা ধার ঘেঁষে আলো যাওয়ার সময় বেঁকে যায়, ধরো এই একটা সরু ধার আছে, এখান থেকে আলো যাচ্ছে, যাওয়ার সময় বেঁকে গেছে, এই আলো বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় কি আমরা অপবর্তন। এবং বেঁকে গিয়ে কোথায় যায়, ছায়া অঞ্চলে যায়। লাইক চিন্তা করো আলো যাওয়ার কথা ছিল এই জায়গায়, বাট এই জায়গায় তো ছায়া পড়ার কথা, বাট এই ছায়া অঞ্চলে যখন আলো চলে যায় এটাকে বলা হয় অপবর্তন। অপবর্তনের সাথে কি প্রমাণ করা যায়, আলোকের তীর্যক রূপ ধর্ম প্রকাশ পায়। আচ্ছা এটা খুব একটা বিষয় যেটা তোমরা হচ্ছে অধ্যায় 6 এর সাথে ডিফারেন্স পাবা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে অপবর্তন বাড়ে বা বেঁকে যায় বেশি। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তত বেশি বেড়ে যাবে, বাট আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়ার সাথে বিচ্ছুরণের অন্য হিসাব দেখছিলাম, উল্টা হিসাব দেখছিলাম, সেটা মাথায় রাখবা। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার কি হবে, বেঁকে যাবে তত বেশি। আচ্ছা অবর্তনের শর্ত হচ্ছে কয়টা, দুইটা। খাড়া ধার হতে হবে, সরু ছিদ্র হতে হবে। দেখো ধারটা খুবই খাড়া, মনে করো একদম একটা আমরা বলি কি বলে ছুরির মাথা এরকম হইতে হবে, বা সরু ছিদ্র হইতে হবে, সরু ছিদ্র দিয়ে যেতে হবে। অপরতন দুই প্রকার আমরা পাই, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর, ফ্রনহফার শ্রেণীর। বেসিক পার্টে চলে আসি, দেখো ফ্রেনেল নামটা ছোট, ফ্রনহফার নামটা বড়। বড় দেখে এটার উৎস কোথায়, আলোক উৎস অসীম দূরত্বে, আর ফ্রেনেলের আলোক উৎস কোথায়, সসীম দূরত্বে থাকবে, ছোট নাম তাই না। পর্দা উৎস হচ্ছে সসীম দূরত্বে, পর্দা উৎস অসীম দূরত্বে। তাহলে দেখো অসীম দূরত্বে আমি তরঙ্গমুখ কিরকম পাই, সমতল, এটাও তোমরা জানো। সসীম দূরত্বে আমি তরঙ্গমুখ কেমন পাই, গোলীয় বা একটু বাঁকা টাইপ, সিলিন্ডার আকৃতি হতে পারে। আচ্ছা উদাহরণ কি কি, ফ্রনহফারে দেখবা সবসময় বলবে 1 2 অসংখ্য। ফ্রনহফার মানে কি 1 2 অসংখ্য, দেখো একক রেখাচিত্র, যুগ্ম রেখাচিত্র, গ্রেটিং বা ছাঁচড়ি। আর ফ্রেনেল হচ্ছে কি বেসিক, তোমাকে ক্লিয়ারলি বলবে না, ওকে তোমাকে বলবে খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র, মানে কোনো সংখ্যার তুমি আইডিয়াই পাবা না জিনিসটা হচ্ছে কি। ঠিক আছে, ফ্রেনেল হচ্ছে এটা। এবার আসো হচ্ছে আমাদের কাছে যে এইখানে তুমি যদি একটু অপবর্তনের দিকে চিন্তা করো, অপবর্তন আর হচ্ছে ব্যতিচার সেম না। অপবর্তনে এই যে কেন্দ্রীয় পার্টটা থাকে এইটা হচ্ছে বেশ উজ্জ্বল থাকে, ঠিক আছে। আস্তে আস্তে দেখো এটা খুব উজ্জ্বল, এটা একটু ডার্ক, আরো ডার্ক, উজ্জ্বলতা কমে যাচ্ছে। আবার দেখো যেটা অন্ধকার পুরো ডার্ক হওয়ার কথা ছিল, দেখো হালকা একটু আলো আছে, সেখানে একটু নীল নীল লাগতেছে, তাই না। তার মানে হচ্ছে কি সবগুলো উজ্জ্বল সেম উজ্জ্বলতার হবে না, আস্তে আস্তে দূরে গেলে অন্ধকার বাড়তেছে। আবার যেগুলো অন্ধকার হওয়ার কথা ছিল পুরোটা, সেগুলোর মাঝখানেও কিছু পরিমাণ আলো আছে। আবার উজ্জ্বল অঞ্চলের মধ্যেও কিছু পরিমাণ অন্ধকার আছে, মানে এগুলো সব সমান না, ডিফারেন্ট হচ্ছে। আগে যেরকম সবগুলোর উজ্জ্বলতা সেম ছিল, প্রস্থ সেম ছিল ব্যতিচারে, বাট এখানে সেম না। আবার দেখো এটা বেশ মোটা, দেখো আস্তে আস্তে পুরুত্ব কমে যাচ্ছে, এই আলো অঞ্চল আরো ছোট হইলো, আলো অঞ্চল আরো ছোট হইলো। আবার দেখো অন্ধকার ফার্স্টে মোটা ছিল, ছোট হইলো, অন্ধকার ছোট হইলো, এই ব্যাপারগুলো তুমি হচ্ছে এখানে দেখবা। ওকে, সো উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত হচ্ছে কি a sin থিটা সমান 2n প্লাস 1 ইন্টু λ/2। তোমাকে একটু বলি এটাই জাস্ট এক্সেপশন। উজ্জ্বল ক্ষেত্রে যখন এক চির বলা হয়, এক চিরের অপবর্তন যখন তোমাকে বলা হবে, তখন তুমি উজ্জ্বলের ক্ষেত্রে কি করবা, উল্টা বসাবা, যে 2n প্লাস 1 λ/2, মানে এটা কি, এটা অন্ধকারের জন্য আমরা পড়ছিলাম না আগে, তো এখন উল্টা বসাবা, যে এক চিরের জন্য জাস্ট উল্টা হবে, a sin থিটা সমান 2n প্লাস 1 λ/2। আর অন্ধকারের জন্য কি হবে, যেটা উজ্জ্বলের ছিল বা আমরা বলি হচ্ছে গঠনমূলক ব্যতিচারের ছিল, সেটা হচ্ছে 2n ইন্টু λ/2, বা এটা তোমাকে বলবে ল্যামডা এর গুণিতক। ওকে, সো এই ব্যাপারগুলো বুঝবা। মাঝখানের যেটা থাকে সেটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, ঠিক আছে, বা মুখ্য চরম বলা হয় এটাকে, মুখ্য। আর এই যে অংশগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলোও চরম, এগুলো তো আলো আছে, বাট এগুলো কি, এগুলো হচ্ছে গৌণ বা সম্পূরক চরম। তাহলে কেন্দ্রীয় হচ্ছে বা মুখ্য চরম এইটা, আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গৌণ বা সম্পূরক চরম। ওকে, সো আমরা হচ্ছে অপবর্তনের এই পার্টটা পড়ছি। এবার আসলে হচ্ছে অপবর্তনের বৈশিষ্ট্য কি। দেখো অপবর্তন কিন্তু ব্যতিচারের কারণে সৃষ্ট, মানে কি বুঝাইছে, আলোর
উপরিপাতনের কারণে সৃষ্ট। সো বললো না যে ব্যতিচারের কারণে সৃষ্ট কেমনে হয় ভাই, ব্যতিচারের ওয়ার্ড দেখবা যে উজ্জ্বল অন্ধকার, এই ওয়ার্ডটা আছে কিনা। পার্টিকুলার বেদ সমান না, দেখো একটা এরকম একটা ছোট একটা বড় পার্টিকুলার বেদ সমান না। উজ্জ্বল অন্ধকারের অন্তর্বর্তী দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে। এই যে দেখো আগে দেখো দূরত্বগুলো আস্তে আস্তে কমতেছে না, আগে ধরো এই অন্ধকারের সাথে উজ্জ্বল এতটুকু দূরত্বে, পরে দেখো অন্ধকার উজ্জ্বল আরো কাছে চলে আসছে। সবার উজ্জ্বলতা সমান নয়, যে ধীরে ধীরে কমতে থাকে। কেন্দ্রীয় যেটা সেটার উজ্জ্বলতা সর্বাধিক, এবং অন্ধকার অংশ পুরোপুরি অন্ধকার নয়। এই যে অন্ধকার অংশ কালো হওয়ার কথা ছিল, বাট এখানে হালকা নীল হয়ে গেছে, সো পুরোপুরি হচ্ছে অন্ধকার নয়। আলোক আবর্তনের বৈশিষ্ট্য এটা যা পড়াইছি এই জিনিসটাই হচ্ছে এখানে সেম। এবার আসা হচ্ছে যে ব্যতিচার আবর্তনের ক্ষেত্রে জাস্ট একটু ছোট্ট কথা বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন জায়গায়, এটা তোমরা দেখলে পড়বা, পড়লে বুঝতে পারবে, সমস্যা নেই। দেখো এখানে অন্ধকার ডোরায় কোনো আলো থাকে না ব্যতিচারের ক্ষেত্রে, কিন্তু এখানে অন্ধকার ডোরায় কি থাকবে, কিছু না কিছু আলো, যেরকম নীল আলো ছিল এখানে আমরা দেখছিলাম। এখানে কি থাকে, ডোরাগুলোর প্রস্থ সবসময় সমান হবে। বাট মেইনলি হচ্ছে আমাদের পৃথিবীর কেসে আমরা তো কিছু সিস্টেম এরর করি না, তো এটা এখানে বসে সমান হতেও পারে বাট নাও হতে পারে। তুমি মনে রাখবা সমান হবে। অবর্তন যেটা এখানে সমান হবে না, ওকে। এবং এখানে কি হবে, উজ্জ্বল মানে সবগুলোর উজ্জ্বলতা সমান হবে, কিন্তু এখানে সবার উজ্জ্বলতা সমান হবে না, কেন্দ্রীয়টা সবচেয়ে বেশি, বাদ বাকিগুলোর কম হবে। সো আমরা হচ্ছে সব ব্যতিচার অবর্তন পড়ে ফেলছি। এখন আমরা পড়বো হচ্ছে অবর্তন গ্রেটিং। গ্রেটিং মানে কি, যে এইখানে হচ্ছে অনেকগুলা ছিদ্র থাকবে। আমরা দুইটা ছিদ্রের জন্য পড়ছি ব্যতিচার, একটা ছিদ্রের জন্য পড়ছি বেসিক অবর্তন। এবার অনেকগুলো ছিদ্র থাকবে, অনেকগুলো ছিদ্র দিয়ে আলো বের হবে, তো এটার জন্য পাবো হচ্ছে অবর্তন গ্রেটিং। এখানে অনেকগুলো ছিদ্র থাকে, আমরা এটা দুই প্রকার পাই, নিঃসরণ বা নির্গমন গ্রেটিং এবং হচ্ছে প্রতিফলন গ্রেটিং। প্রতিফলনের কিছু নয়। নিঃসরণ বা নির্গমন গ্রেটিং কি, সমপ্রস্থের অনেকগুলো সূক্ষ্ম চির সম্পন্ন পাত থাকে, ওকে। সো কি থাকে, এই যে পাত থাকে এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম চির থাকে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের কাছে কি, এই পাতটাকে বলা হয় নিঃসরণ বা নির্গমন গ্রেটিং। গ্রেটিং মানে কি, ঝাঁঝরি করা। তো এই পাতটাকে আমরা বলতেছি কি, এই পাতটাকে বলা হয় নিঃসরণ বা নির্গমন গ্রেটিং। এখন চিন্তা করবা যে আমরা আসলে কি দেখি কি, প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000টা চির থাকে, এতটুকু সেন্টিমিটারে 10,000টা ছিদ্র করে, এইটা হচ্ছে তোমার নিঃসরণ বা নির্গমন গ্রেটিং। তাহলে চিন্তা করো একটা চিরের দৈর্ঘ্য কত হবে, 1/10,000 বা 10⁻⁴ সেন্টিমিটার প্রতিটা চিরের প্রস্থ, ঠিক আছে। এবার আরেকটা আছে যে নিঃসরণ, একটা স্পেশাল টাইপের আমরা বলি নিঃসরণ বা নির্গমন গ্রেটিং, সেটা হচ্ছে প্রতিলিপি গ্রেটিং। কি করা হয়, এখানে সেলুলয়েড ফিল্মের উপর ঢালাই দেওয়া হয়, একটা সেলুলয়েড ফিল্ম থাকে, ঢালাই দিয়ে আমরা এটা তৈরি করি। জাস্ট মাথায় রাখবা যে প্রতিলিপি গ্রেটিং এ সেলুলয়েড ফিল্ম থাকে, শেষ। এই হচ্ছে আমাদের কাছে নিঃসরণ বা এই গ্রেটিংটা। আচ্ছা, এই গ্রেটিং এরও কিছু সূত্র আছে, আমি তোমাকে বলি। এইখানে হচ্ছে এটা কি পাত, এই পাতের প্রস্থ হচ্ছে বি, আর এটা হচ্ছে চিরের প্রস্থ এ। তাহলে এই যে a প্লাস বি এটাকে বলা হয় কি এন সমান সমান a+b, এটাকে বলা হয় গ্রেটিং উপাদান বা ধ্রুবক। গ্রেটিং উপাদান বা ধ্রুবক কি, একটা পাতের প্রস্থ আর একটা চিরের প্রস্থ a+b, এটাকে বলা হয় এন। আচ্ছা, দেখা যাবে কি, তুমি এই যে a+b পরপর সেম টাইপের, অর্থাৎ প্রতিটা পাতের শুরুর বিন্দু পাবা। দেখো a+b শুরুর বিন্দু, তাহলে এই যে সেম বিন্দুগুলো, এগুলোকে বলা হয় অনুরূপ বিন্দু। আচ্ছা, তাহলে এইখানেও তো কি হবে, এখানেও যখন আমি একটা পর্দা রাখবো, এখানেও উজ্জ্বল অন্ধকার অবস্থা সৃষ্টি হবে। তাহলে এই যে উজ্জ্বল বা অন্ধকার, উজ্জ্বল হওয়ার শর্ত কি, শর্ত হচ্ছে a+b sin থিটা। চিন্তা করো আগে a sin থিটা ইউজ করতাম, এ মানে বুঝছো, এ হচ্ছে কি, এখানে এ হচ্ছে আমাদের কাছে এই যে ডিস্টেন্সটা, সেটা ইউজ করতেছি আমি, ঠিক আছে। আর আগের কেসও মনে আছে, আগের কেসে যখন আমি এইখানে এটা ইউজ করছিলাম, তুমি একটু খেয়াল করো, এই যে এটাও কি ছিল, প্রস্থ। আর অন্যান্য সূত্রে গিয়ে আমরা এটাকে 2D ইউজ করতাম। আচ্ছা, তাহলে এই দেখো তুমি এখানে কি আসছে, যে আমরা হচ্ছে a+b ইউজ করছি, তাহলে উজ্জ্বল হবে কখন, a+b sin থিটা। এইখানে আবার সেম, কোনো এক্সেপশন নেই। উজ্জ্বল মানেই λ/2 এর যুগ্ম গুণিতক, অন্ধকার মানেই হচ্ছে কি, অন্ধকার মানেই λ/2 এর আমরা বলি অযুগ্ম গুণিতক, আর উজ্জ্বল হচ্ছে কি λ/2 এর যুগ্ম গুণিতক, ঠিক আছে। তাহলে a+b sin থিটা 2n × λ/2, অন্ধকার হচ্ছে কি a+b sin থিটা 2n+1 λ/2। তোমাদের বইয়ে শুধু n λ দেয়া আছে, বাট তোমরা এই জন্য মানে ভুলে যাও আসলে, সত্যি কথা বলতে। আমি যেই স্টাইলে লিখছি এই স্টাইলে লেখো, দেখবা তোমার জন্য মনে রাখাটা অনেক সহজ হবে, ঠিক আছে। একক দৈর্ঘ্য রেখা মানে কি, এটা হচ্ছে একটা পার্টের দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্য মানে কি, 1 সেন্টিমিটার বা 1 মিটারে কয়টা এরকম রেখা পাবো বা কয়টা অংশ পাবো আমরা, সেটা হচ্ছে 1/n 1/a+b। n সমান সমান 0 হলে মুখ্য চরম পাওয়া যাবে, n এর মান যদি 0 বসাই, মুখ্য চরম ওই যে সেন্ট্রালে যে উজ্জ্বল অংশটা পাবো সেটা হচ্ছে পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের কাছে গ্রেটিং এর যাবতীয় সূত্র। এখানেও বলা গেছে গ্রেটিং উপাদানে আমরা কি কি পাবো, এই হচ্ছে কথা, যে অনুরূপ দুইটা বিন্দু পাওয়া যায়। গ্রেটিং এর ব্যবহার কোথায় কোথায় দেখো, আমি মনে রাখতাম এইভাবে, ল্যামডা ক্রস আর থিটা। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়, থিটা মানে কি, অপবর্তন কোণ মাপা যায়, পরিবর্তনের হার মাপা যায়, ওকে। আর একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি বর্ণালী রেখা আছে, দুইটা বর্ণালী রেখা, এটাকে পৃথক করা যায়, ওকে। সেটা হচ্ছে গ্রেটিং এর ব্যবহার। আচ্ছা, এবার আসলে হচ্ছে সমবর্তন মানে হচ্ছে কি, এই দেখো আমাদের আলো কি করে, আলো বিভিন্ন জায়গায় কাঁপাকাঁপি করে। আলো কি করে, আলো হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরো এই তলে কাঁপাকাঁপি করে, এই তলে, এই পুরোটা মিলে হচ্ছে একটা আলো।
তাহলে আমি কি করলাম, একটা স্পেশাল যন্ত্রের মাঝখানে গেছি, আবেশের মাঝখানে দিছি মনে করো। তো এর মধ্যে থেকে গিয়ে আলো শুধুমাত্র একটা তলে কাঁপাকাঁপি করবে, কি করবে, একটা তলে কাঁপাকাঁপি করবে, এটাকে বলা হয় সমবর্তন। অর্থাৎ আলো বিভিন্ন তলে কাঁপাকাঁপি করে, একটা তলে কাঁপাকাঁপি করাকে বলা হয় সমবর্তিত আলো। সমবর্তন আর তরঙ্গের প্রমাণ, এই যে সমবর্তন, এটা কিসের প্রমাণ, যে আলো একটা আর তরঙ্গ। সমবর্তন আবিষ্কার করেন কে, হাইগেন্স। আচ্ছা, সমবর্তক বা বিশ্লেষক কোনটা, এই যে এটা, এর মাধ্যমে সমবর্তিত হয়। তো উদাহরণ কি কি এগুলার, টুরমালিন, নিকল প্রিজম এবং পোলারয়েড। খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। টুরমালিন কিভাবে তৈরি হয়, ধাতুর অক্সাইড দিয়ে তৈরি হয়, এটা সরভুজ আকৃতির, এটা হচ্ছে কি স্বচ্ছ এবং কি কালারের, হালকা সবুজ বর্ণের। আরেকটা হচ্ছে কি সমবর্তক পোলারয়েড। পোলারয়েড হচ্ছে নাইট্রোসেলুলোজ পাতে দৃঢ়ভাবে গ্রথিত কুইনাইন আয়োডোসালফেট কেলাস। ওকে, জাস্ট নামগুলো মাথায় রাখবে যে কিভাবে এটা তৈরি হয়েছে। এই হচ্ছে পোলারয়েড। এবার চলে আসো কম্পন তল, অর্থাৎ যেই তল বরাবর কাঁপে, ধরো এটা একটা কম্পন তল, এটা একটা কম্পন তল, এটা একটা কম্পন তল, ঠিক আছে, এগুলা। সো এক একটা তলকে বলা হয় কম্পন তল। সমবর্তন তলকে আমি তোমাকে বলি কম্পন তলের সাথে লম্ব তল, যেটা এই দেখো, এটা হচ্ছে কম্পন তল না, এই যে এটা কম্পন তল না, তাহলে এর সাথে এই যে লম্ব একটা তল আছে না, এই যে এটা, এটাকে বলা হয় সমবর্তন তল। ওকে, এটাকে বলা হচ্ছে কি সমবর্তন তল, বেসিক ভাবে বুঝাচ্ছি আর কি। এবার আসো অসমবর্তিত আলো, অর্থাৎ যেগুলো দেখো সমবর্তন হয়নি, সব দিকে কাঁপতেছে, এই যে দেখো চারিদিকে নানান তলে সমান বিস্তারে কাঁপতেছে, সেটা সমবর্তিত। মানে কি সমবর্তিত, মানে যে আলোটা হচ্ছে একটা তল বরাবর সমবর্তিত হচ্ছে, যে একটা তলে সমবর্তিত হচ্ছে, এটাই বলছে যে একটা তলের কম্পন তল সীমাবদ্ধ থাকে। আর সমতল সমবর্তিত এটাও সেম, মানে সমতল সমবর্তিত আলোক বা সমবর্তিত আলোক সেম জিনিস, যে কেবলমাত্র একটি তলে কম্পনটা সীমাবদ্ধ থাকে। এই যে কেবলমাত্র একটি তল, জাস্ট এই যে এই একটা তলেই সীমাবদ্ধ আছে কাপাটা। সো সংজ্ঞা বুঝে গেছে। এবার এবার আসলে দ্বৈত প্রতিসরণ, কেলাসের মধ্য দিয়ে, ধরো আলো একটা কেলাসের মধ্য দিয়ে গেল, দুইবার প্রতিসরণ হয়েছে, একবার প্রতিসরণ হলো আবার প্রতিসরণ হলো, এটাকে বলা হয় দ্বৈত প্রতিসরণ। তো যেই কেলাসগুলো দ্বৈত প্রতিসরণ করে তাকে বলা হয় দ্বৈত প্রতিসারক কেলাস। উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, কোয়ার্টজ এবং ক্যালসাইট। ওকে, কোয়ার্টজ ক্যালসাইট। সমবর্তন কোণ হচ্ছে কি, আমি তোমাকে বলি, আমি একটা নির্দিষ্ট কোণে আলো ফেলবো, এটা হচ্ছে কি, এটা মনে করো আমার পানি, এটা হচ্ছে পানি। তো যখন আমি আলো ফেলি তখন এই যে আলোগুলো থাকে, ধরো এগুলো হচ্ছে কি বিভিন্ন তলে কম্পন থাকে। তো যখন সে আলোটা যায় প্রতিসরণের সময়, সে হচ্ছে আলোটা কি হয়ে যায়, সমবর্তিত হয়। বুঝতে পারছো, একটা আলো অসমবর্তিত ছিল, এটা প্রতিসরণের পরে সমবর্তিত হয়ে যাবে। তো যেই কোণে আলো ফেললে সর্বাধিক সমবর্তন পাবো, মানে ম্যাক্সিমাম সমবর্তন পাবো, ম্যাক্সিমাম ভাবে সে একটা সোজা হয়ে যাবে, এমন কোণ তলে মাইট দিলে আলো একদম সোজা হয়ে যাবে। তো যেই কোণে আলো ফেললে সর্বাধিক সমবর্তন পাওয়া যায় তাকে বলা হয় সমবর্তন কোণ। যে কোণে আলো ফেলে সর্বাধিক সমবর্তন হয় তাকে। তো এই যে সমবর্তন কোণের মান কি হবে, আমরা ব্রুস্টারের সূত্রের সাহায্যে জানতে পারি। ব্রুস্টারের সূত্র আমাদের কি বলে, সমবর্তন কোণ আইপি হলে তার যে ট্যান, এটা হচ্ছে কি মাধ্যমে প্রতিসরাঙ্কের সমান। এই যে এখানেও লিখে দিয়েছি দেখো, সমবর্তন কোণ যদি আইপি হয় তার যে ট্যান, এটা হচ্ছে মাধ্যমে প্রতিসরাঙ্ক। মাধ্যম কোনটা ভাইয়া, এই যে এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে মাধ্যমটা, ঠিক আছে, মাধ্যমে প্রতিসরাঙ্কের সমান হবে। তো মান মাথায় রাখো যে আমাদের কাচের সমবর্তন কোণ 56, বিশুদ্ধ পানির সমবর্তন কোণ 53 ডিগ্রি। তার মানে কাচের ক্ষেত্রে 56 ডিগ্রিতে আলো ফেললে সর্বাধিক সমবর্তিত হবে, ঠিক আছে। ম্যালাস আমাদের বলে আলোর তীব্রতা সমবর্তন অক্ষের মধ্যবর্তী কোণের কজের বর্গের সমানুপাতিক। এত প্যারা নেওয়ার দরকার নেই, আই প্রপোর্শনাল টু কস থিটা হোল স্কয়ার, ঠিক আছে। সো আই প্রপোর্শনাল টু কস থিটা হোল স্কয়ার, এটা হচ্ছে ম্যালাসের সূত্র। সো ব্রুস্টারের সূত্র, ম্যালাসের সূত্র, সবকিছু শেষ। এবং আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এখানে শেষ করছি। বেশ ভালো ভালো সূত্র ছিল, আশা করি আমি তোমাদের সূত্রের প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করতে পারছি। এরপরেই আমি হচ্ছে দাঁড়ায় যাবো হচ্ছে তোমাদের মহাকর্ষ ক্লাস নিতে, এরপরে দাঁড়ায় যাবো জ্যোতির্বিজ্ঞানের ক্লাস নিতে। ওকে, আমি চেষ্টা করতেছি, আমার নিজেও হচ্ছে প্রচুর পরীক্ষা চলতেছে, প্রফ পরীক্ষা। এর মাঝখানে তোমরা দেখতে পারতেছো যে সবকিছু গোছানো আসলে বেশ প্যারা, মানে সময় লাগে অনেক বেশি। তো এই ক্লাস কন্টেন্টে আসলে সময় লাগে বেশি, ক্লাসে সময় লাগে না। বেশি কথা না পারে, পরের ক্লাসের জন্য আমি রেডি হই, তোমরা হচ্ছে পড়ালেখা করো, খুব ভালো মতো এক্সাম দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।